হ্যালো, গুড মর্নিং। শুনতে পাচ্ছিস দেবরূপা? আচ্ছা, তো আজকে দেখবি যে আগের সপ্তাহে আমরা পড়িয়েছিলাম হচ্ছে সলিডের ইমপারফেকশন মানে ডিফেক্ট গুলো পড়িয়েছিলাম। এবার সলিডের প্রপার্টি প্রপার্টি বলতে সলিডের দু রকমের প্রপার্টি এখানে পড়তে হয়। প্রথমটা হচ্ছে যে তাদের কন্ডাক্টিং প্রপার্টি, তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে কি করে না এরকম। আর একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। এই দুটো প্রপার্টি আমাদের সিলেবাসে আছে। তো আজকে প্রথমে আমরা এটা কমপ্লিট করছি যে ম্যাগনেটিক প্রপার্টি অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রপার্টি, যেটা কিনা কন্ডাক্টর বা নন কন্ডাক্টর ইত্যাদি, এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি। এটাই লাস্ট টপিক সলিড স্টেট। তো দেখ, প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, কন্ডাক্টর কাদেরকে বলে, কন্ডাক্টর কাদেরকে বলে এই ব্যাপারে যে ডেফিনেশন আমরা অলরেডি জানি, সেই ডেফিনেশনটা কিন্তু ঠিক কারেক্ট ডেফিনেশন না। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম যে কন্ডাক্টর আমরা কাদেরকে বলবো, আমরা নর্মালি এভাবে বলি যে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকে বলে কন্ডাক্টর। কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনেরও একটা রেঞ্জ আছে, যে এতটা ইলেকট্রিসিটি কন্ডাকশন করলে তবেই তাকে কন্ডাক্টর বলা হবে। কারণ অনেক সময় দেখা যায় যে এমন অনেক মেটেরিয়াল রয়েছে তারা টু সাম এক্সটেন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ক্যান দে বি কল্ড অ্যাজ কন্ডাক্টর? তাদেরকে কি কন্ডাক্টর বলা যাবে? এরকম টাইপের অনেক রকমের প্রশ্ন অ্যারাইজ করতে পারে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে 10⁴ to 10⁷ এই রেঞ্জে ওহম ইনভার্স, মিটার ইনভার্স, এই রেঞ্জে যদি কেউ ইলেকট্রিসিটি কন্ডাকশন করে তাহলে তাদেরকে বলা হবে কন্ডাক্টর, এদেরকেই বলা হবে কন্ডাক্টর। তো এখন কন্ডাক্টর যারা, যেরকম আমরা অনেক এক্সাম্পল আমাদের কাছে জানা আছে, মেটালগুলোর কন্ডাক্টিভিটি সব থেকে হাই। মেটালগুলো কিন্তু এই হায়ার রেঞ্জে তার কন্ডাকশন 10⁷ ওহম ইনভার্স, এখানে যা হায়ার রেঞ্জ সেটা। বাকি বেশ কিছু মেটেরিয়াল রয়েছে যাদের কিনা ওই 10⁴ বা 5 এর রেঞ্জে হতে পারে, গ্রাফাইট ফাফাইট এরকম ধরনের হতে পারে। তবে মেটালগুলোকে বেস্ট কন্ডাক্টর আমরা বলতে পারি, যারা কিনা 10⁶ বা 10⁷ এরকম রেঞ্জে রয়েছে, তাদেরকেই আমরা বেস্ট কন্ডাক্টর বলবো। তার মধ্যে গোল্ড বা সিলভার বা প্লাটিনাম এই সব ধরনের যে মেটেরিয়াল গুলো আছে, এরাই হচ্ছে বেস্ট কন্ডাক্টর, সব থেকে ভালো কন্ডাক্টর। এছাড়া বাকি যারা রয়েছে তারা হয়তো কন্ডাক্টর বটে, কিন্তু কন্ডাক্টরের মধ্যে অত ভালো কন্ডাক্টর নয়। তবে 10⁴ এর চাইতে বেশি অবশ্যই তাদের কন্ডাক্টিভিটি। তো ইনিশিয়ালি ফার্স্ট অফ অল আমরা এই ব্যাপারটা দেখলাম যে কন্ডাক্টর আমরা কাদেরকে বলবো। সেটা শুধুমাত্র এরকম নয় যে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে তাদেরকেই কন্ডাক্টর আমরা বলবো। ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা পার্টিকুলার রেঞ্জ আছে, সেই রেঞ্জটা মনে রাখবি যে 10⁴ থেকে 10⁷ এই রেঞ্জে যদি ইলেকট্রিসিটি কন্ডাকশন করে। এক্সটেন্ট অফ কন্ডাক্টিভিটি মানে হচ্ছে যে একটা মেটেরিয়াল কতটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে।
In what extent it conduct electricity? আজকে আমরা অনেক সময় ভাবি যে গোল্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আয়রনও করে, লেডও করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা সবাই মেটাল, কিন্তু তার সত্ত্বেও মেটালগুলোর মধ্যেও তাদের আবার কন্ডাক্টিভিটি ডিফারেন্স চলে আসতে পারে। যেরকম লেড খুব একটা ভালো কন্ডাক্টর নয়, সেখানে সিলভার কিন্তু অনেক ভালো কন্ডাক্টর। তো লেডও একটা মেটাল, সিলভারও একটা মেটাল। সেগুলো কিন্তু ডিপেন্ড করে তাদের আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন রয়েছে তার উপর, মানে ভ্যালেন্সের ইলেকট্রনের উপরেই বেসিক্যালি এই বিষয়টা ডিপেন্ড করে। Valence electron, the extent of conductivity in solid depends upon the number of valence electron. Those electrons which are present in the outermost shell is known as valence electron. So valence electron কতগুলো রয়েছে, they are mainly responsible for the conduction of electricity. তারাই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশনে মেইনলি পার্টিসিপেট করে, এবং যে কারণে আমরা বলছি যে ভ্যালেন্স ইলেকট্রনের উপরেই কিন্তু অ্যাকচুয়ালি এই যে মেটালগুলোর মধ্যে বা কন্ডাক্টরগুলোর মধ্যে যে ডিফারেন্স হয়, কেউ বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, কেউ কম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, দ্যাট ইজ টোটালি ডিপেন্ডস অন দ্য ভ্যালেন্সের ইলেকট্রন আর নাম্বার অফ ভ্যালেন্সের ইলেকট্রনস। এখন দেখ যে কন্ডাক্টর যারা ইলেকট্রিসিটি কন্ডাকশন করছে তাদের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা নিয়ে আমরা এখন আপাতত ডিসকাস করতে চাইছি। কি না, দু রকমের ব্যান্ড আছে। দু রকমের ব্যান্ড আছে মানে কি না, একটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড, একটাকে বলে ভ্যালেন্স ব্যান্ড। এই যে এই ছবিটা, এই জায়গাটা তুই দেখতে পাচ্ছিস যে এইখানে একটা রেড কালারের যে অংশ আছে যার মধ্যে ইলেকট্রন রয়েছে, এটাকে বলছি আমরা ভ্যালেন্স ব্যান্ড। আর তার উপরে একটা ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছিস কন্ডাকশন ব্যান্ড। অ্যাকচুয়ালি ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যায়, এরকম ভাবে গিয়ে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে, আরেকটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে গিয়ে এই ট্রান্সপোর্টেশনটা হয়। কিন্তু দেখতে হবে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, তাদের মধ্যে কোনো সেপারেশন আছে। গ্যাপ থাকলে কি হয়, এক জায়গা থেকে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে যদি গ্যাপ থাকে, এবং এই গ্যাপটাকে বলে ফরবিডেন গ্যাপ। ফরবিডেন গ্যাপ মানে মানে এমন একটা গ্যাপ যে গ্যাপটা অতিক্রম করা সম্ভব নয়, যেটা যাওয়া সম্ভবপর নয়। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাবে, সেটা যদি এরকম হয় যে কোনো রকম কোনো তাদের মধ্যে যদি গ্যাপ না থাকে, তাহলে দেখা যায় যে ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব ইজিলি, যেরকম তুই দেখতে পাচ্ছিস, কন্ডাকশন ব্যান্ডের মধ্যে চলে যাবে। আসলে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানেই হচ্ছে তার ইলেকট্রিসিটি কন্ডাকশনের সুবিধা হওয়া, কারণ নামটাই হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ওখানে ইলেকট্রন যেতে হবে, ওখানে যতক্ষণ না ইলেকট্রন পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকমের ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে না। তো আমরা দেখছি যে এটা কন্ডাকশন ব্যান্ড এবং এটা ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড এবং এর মধ্যে যদি গ্যাপটা কম থাকে বা একেবারে ওভারল্যাপ করে যায়, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রন যেটা এখানে যেতে পারে, এটা ইজিয়ার হবে। কিন্তু কন্ডাকশন ব্যান্ডের সাথে যদি ভ্যালেন্স ব্যান্ডের ডিফারেন্সটা যদি এরকম হয়, এটা খুবই ভালো, কারণ এটা ওভারল্যাপ করে গেছে, দেখতেই পাচ্ছিস ওভারল্যাপ করে গেছে। তো ওভারল্যাপ করে গেলে কি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব সহজেই কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে। তো কোনো ফরবিডেন গ্যাপ না থাকাটা কিন্তু খুব একটা ইউজফুল ব্যাপার। যারা কন্ডাক্টর হয়, যারা ইলেকট্রিসিটি কন্ডাকশন করে, জেনারেলি তাদের মধ্যে দেখা যায় যে দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড, অ্যান্ড দ্যাট গ্যাপ ইজ নোন অ্যাজ ফরবিডেন গ্যাপ। তার মধ্যে কোনো রকম কোনো ফরবিডেন গ্যাপ নেই, এবং ফরবিডেন গ্যাপ না থাকলে কিন্তু সে ভালো কন্ডাক্টর। ব্যাপারটা ক্লিয়ার নিশ্চয়ই? তো আমরা এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড যদি কন্ডাক্টর হয়, তাহলে ভালো কন্ডাক্টর, খুব বেটার কন্ডাক্টর, তাহলে কি তারা একে অপরের উপর ওভারল্যাপ করে যাবে। বাট ইনসুলেটর, ইনসুলেটর মানে দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যেতে পারে। তাহলে তাদের কি অবস্থা আমরা দেখে নিই একবার, যে তাদের ক্ষেত্রে কি অবস্থা। ইনসুলেটর, they do not allow electricity to flow through them.
ইনসুলেটর তাদের মধ্যে দিয়ে এরকম কাঠ, কাঁচ, গ্লাস, রাবার, তাদের মধ্যে কি কখনো ইলেকট্রিসিটি কন্ডাকশন হয়? সেখানেও তো অ্যাটম আছে, সেখানেও তো তাদের মধ্যে ইলেকট্রন রয়েছে। হতে পারে যে তারা মেটাল অ্যাটম নয়, কিন্তু আদার টাইপ অফ অ্যাটম রয়েছে, সেখানে তাদের মধ্যে ভ্যালেন্সের ইলেকট্রন রয়েছে। তাহলে ভ্যালেন্সের যে ইলেকট্রন রয়েছে দে কনস্টিটিউট ভ্যালেন্স ব্যান্ড। কিন্তু শুধু ভ্যালেন্স ব্যান্ডটা দেখলে হবে না, আমাকে কি না এই যে প্লাস্টিক বা রাবার এইসব যে মেটেরিয়াল যারা জেনারেলি নন মেটাল, তাদের ক্ষেত্রে আমাকে জানতে হবে যে ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড তাদের পজিশনটা কিরকম আছে। যদি আমরা জানতে পারি যে তাদের যদি পজিশনটা ওভারল্যাপ করে যায় বা খুব কাছাকাছি আসতো, তারা তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতো। কিন্তু তাদের কি অবস্থা হয়েছে না, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডে তো ইলেকট্রন রয়েছে, কিন্তু সেই ইলেকট্রন যে এমটি কন্ডাকশন ব্যান্ডে যে ট্রান্সপোর্টেড হবে, কন্ডাকশন ব্যান্ডে যে চলে যাবে, কিন্তু যাওয়ার ব্যাপারে একটা সমস্যা থেকে যাচ্ছে কি না, এর মধ্যে যে গ্যাপটা রয়েছে, এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে বলা হচ্ছে কি দিস গ্যাপ ইজ কি লার্জ। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রন ট্রান্সপোর্টেশন হওয়ার জন্য যে এনার্জি লাগবে, সেই এনার্জিটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে, রেকর্ডিংটা আমি ওবিএস স্টুডিও দিয়ে অন করেছি। ওবিএস ওটা ভিতরে ভিতরে আর কি, মানে সব স্ক্রিনটা রেকর্ড করে যাচ্ছে, ওটা এখানে দেখা যাচ্ছে। আমি রেকর্ডিং অন করে দিয়েছি, ওবিএস স্টুডিও দিয়ে করেছি। তো ফরবিডেন গ্যাপ যেখানে লার্জ, ফরবিডেন গ্যাপ যেখানে বেশি, সেখানে কি হবে না ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ড, সেখানে থেকে ইলেকট্রন কিন্তু এইখান থেকে ইলেকট্রন কিন্তু এই জায়গাটায় যাওয়াটা ইলেকট্রন কি নট অ্যালাউড। এখানে কিন্তু ইলেকট্রন যাওয়াটা কিন্তু অ্যালাউড হচ্ছে না, এখানে অ্যালাউ করা যাচ্ছে না, কারণ এই গ্যাপটা কিন্তু যথেষ্ট বেশি। কারণ ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় প্রমোট করতে গেলে তো এনার্জি দরকার। তো আমরা যখন একটা একটা মেটাল ধর, তার মধ্যে যে ইলেকট্রিসিটি যাবে, তার জন্য আমরা বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই করি না, তাকে গরম করি না, এমনি তাকে কানেক্ট করে দিলে তার মধ্যে দিয়ে যায়। তাহলে দিস ইজ নর্মাল টেম্পারেচার ফেনোমেনন। তোমার বাইরে থেকে তোমার হিট দেওয়া বা এইসব দিয়ে ইলেকট্রনটাকে তোলা এরকম ধরনের কোনো ব্যাপার নেই। তো ফর রেজাল্ট এই কথা দেখা যাচ্ছে যে এই ফুল যে ভ্যালেন্স ব্যান্ড যেখানে প্রচুর ইলেকট্রন আছে, ওখানে নিয়ে কোনো সমস্যা নেই, ওখানে তো ইলেকট্রন রয়েছে। কিন্তু এই যে কন্ডাকশন ব্যান্ড থেকে বা কন্ডাকশন ব্যান্ডে যখন যেতে যাবে, তখন কিন্তু সেটা অ্যালাউ করছে না, কারণ সেখানে কিন্তু অনেক বেশি গ্যাপ থাকছে দুটোর মধ্যে, এবং এই গ্যাপ থাকার জন্য কিন্তু সেখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, কি বলছে না হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড টু এক্সাইট দ্য ইলেকট্রনস। ইলেকট্রনকে যখন আমি এক্সাইট করতে যাব, ইলেকট্রনকে যখন উপরে তুলতে যাব, তখন কিন্তু আমার অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু ওখানে দরকার, অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ারমেন্ট রয়েছে। যে কারণে যে জন্য আমরা কিন্তু বলি যে ইনসুলেটর গুলো কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। তাহলে বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাকশনের রেসপেক্টে কোন জায়গাটা ডিফারেন্স হয়ে গেল। সকলেরই ভ্যালেন্স ব্যান্ড আছে, কন্ডাকশন ব্যান্ড আছে। ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কন্ডাকশন ব্যান্ড এমটি থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাঠাতে হবে। তো মেটাল বা যারা ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তারা হয় ওভারল্যাপ, না হয় গ্যাপটা ভীষণ কম। কিন্তু দেখা যাচ্ছে যে যখন কিনা ইনসুলেটরের কথা আমরা ভাবছি, তখন কিন্তু এই গ্যাপটা কিন্তু অনেক বেশি, যার ফলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু ইলেকট্রনগুলো কি হচ্ছে যেতে পারছে না এবং ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারছে না। ইম্পসিবল টু প্রোভাইড দিস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, ইম্পসিবল টু প্রোভাইড দিস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি টু এক্সাইট ইলেকট্রনস টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। পরিষ্কার কথা, জটিলতার কোনো ব্যাপারই নেই। যে গ্যাপটা যখন বেশি হবে, তখন তো অনেক বেশি এনার্জি লাগবে, আর এত এনার্জি দিয়ে তুলতে গেলে তো আমার এটা পসিবল হবে কি? পসিবল হবে না, অনেক বেশি অ্যামাউন্ট অফ এনার্জি। দ্যাটস ওয়াই দে আর ইনসুলেটর। এই জন্য যাদের ইনসুলেটর বলে।
এই দুটো জায়গার মাঝে আরো একটা জায়গা থেকে যাচ্ছে, যে কন্ডাক্টর এবং ইনসুলেটর। এই কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝখানে আমরা যাকে বলছি সেটা হচ্ছে কি না সেমি কন্ডাক্টর। এখন অনেকেই জিজ্ঞাসা করে যে সেমি কন্ডাক্টর মানে কি, সেমি কন্ডাক্টর বলতে কি বোঝায়। অনেকে বলে যে তারা পার্শিয়ালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, মানে কেউ বেশি করে, কেউ করে না, কেউ পার্টলি করে। কিন্তু আমি তোকে বলবো যে সেমি কন্ডাক্টর বলতে তা বোঝায় না। সেমি কন্ডাক্টরের ডেফিনেশন কিন্তু আলাদা, এবং সেমি কন্ডাক্টরের কনসেপশনটাও ভীষণ ভীষণ ডিফারেন্ট। এবং আমাদের খুব পরীক্ষা এখানে কন্ডাক্টর বা ইনসুলেটর থেকে কোশ্চেন দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে সেমি কন্ডাক্টর থেকে কোশ্চেন সেখানে আসে। তো আমরা সেটা বিচার করবো, দেখবো যে সেমি কন্ডাক্টর কাকে বলে ইত্যাদি বললে তাহলে বুঝতে পারবো। প্রথমত কি না সেমি কন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি রেঞ্জ কত, না কন্ডাক্টরের যে রেঞ্জ তার চাইতে কিন্তু অনেকটাই নিচে। কিন্তু এখানে অনেক ব্যাপার রয়েছে। এখানে দেখ, আমরা বলেছিলাম যে 10⁴ থেকে 10⁶ পর্যন্ত ওহম ইনভার্স, মিটার ইনভার্স যাদের, তাদেরকে বলা হচ্ছে কি কন্ডাক্টর, যারা নরমাল কন্ডাক্টর। কিন্তু এখানে রেঞ্জটা কত দেখানো হচ্ছে না 10⁻⁻6 থেকে 10⁻⁻10⁴ ওহম ইনভার্স, মিটার ইনভার্স। মানে একটাই কথা যে এরা কিন্তু যারা কন্ডাক্টর তাদের চাইতে কম এক্সটেন্টে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটা তো সত্যি কথা। কিন্তু তার সাথে সাথেও একটা জিনিস বুঝতে হবে যে সেমি কন্ডাক্টর গুলো আসলে নিজেরা ইনসুলেটর। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। সেমি কন্ডাক্টর আসলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তার নিজের থেকে কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, নিজের থেকে কথাটার মানে সেমি কন্ডাক্টরে যখন বাইরে থেকে কোনো ফরেন মেটেরিয়াল অ্যাড করা হয় বা সেমি কন্ডাক্টরকে নিয়ে কিছু এক্সটার্নালি এনার্জি দেওয়া হয়, তখনই কিন্তু সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। তার মেটালের মতো তার পার্টলি দিয়ে তার নিজের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার ক্ষমতা নেই। ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়া যাক। কিভাবে কন্ডাকশন হয় সেটার কথা আমি বলছি। এরা নিজের থেকে নরমাল অবস্থায় কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। হয় তোমাকে টেম্পারেচার দিতে হবে, মানে এনার্জি দিতে হবে, অথবা কোনো ইম্পিউরিটি দিতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো যে আমি মেটালের মতো যদি ভাবি, ধর কথার কথা যে জার্মেনিয়াম একটা সেমি কন্ডাক্টর, জার্মেনিয়াম একটা সেমি কন্ডাক্টর। তুই জার্মেনিয়াম নিয়েই তুই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করলে সে 10⁻⁻6 থেকে 10⁻⁴ ওহম ইনভার্স, মিটার ইনভার্স এতটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। কারণ জার্মেনিয়াম পিওর কন্ডিশনে উইদাউট টেম্পারেচার এসব করবে না। তো জার্মেনিয়ামকে কি করতে হবে, হয় আইদার তোমাকে কি করতে হবে না টেম্পারেচার দিতে হবে, অথবা কি করতে হবে না ওখানে ইম্পিউরিটি বাইরে থেকে দিতে হবে। সেই ইম্পিউরিটি আবার টাইপস রয়েছে। তো কিরকম কি ইম্পিউরিটি দেবো না দেবো সেসব নিয়ে আমরা বলছি। কিন্তু জেনারেলি সেমি কন্ডাক্টরকে কিন্তু বাইরে থেকে আইদার টেম্পারেচার অথবা কিছু ইম্পিউরিটি দিতেই হবে যদি তুমি ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে চাও। এখন দেখ যে এইখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড যেরকম নরমালি আমি বলেছিলাম সেরকমই আছে। কিন্তু তফাৎটা ইনসুলেটরের সাথে কি হয়েছে না, তফাৎটা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু গ্যাপটা কি, এখানে গ্যাপটা ন্যারো। এই যে কন্ডাকশন ব্যান্ড এর মধ্যে যে গ্যাপটা আছে গ্যাপটা ন্যারো। তো এইটুকু গ্যাপ ওভারকাম করতে গেলে আমি যদি টেম্পারেচার একটু বাড়িয়ে দিই, আমার কি লাগবে, এনার্জি লাগবে। ইলেকট্রনকে এই গ্যাপটুকু পার করতে গেলে আমার কি এনার্জি লাগবে। তো আমি যদি এরকম করি যে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই, হিটেড কন্ডিশনে যদি আমি করি,
তাহলে ইলেকট্রন গুলো কি করবে, তারা এই এনার্জি গ্যাপটা ওভারকাম করে তারা কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তার মানে এখানে টেম্পারেচার দিয়ে এটা করা যেতে পারে। হয়তো 35 টেম্পারেচার রয়েছে ডিগ্রি সেলসিয়াস, আমি 55 করে দিলাম, তাহলে আমি দেখছি যে ইলেকট্রিসিটি কন্ডাকশন করছে। তার মানে যদি আমি এমনি অবস্থায় যদি জার্মেনিয়ামটাকে রেখে দিতাম, তাহলে তার পক্ষে সম্ভবপর হতো না এই এনার্জি গ্যাপটা ওভারকাম করা। তাই পিওর অবস্থায় সেমিকন্ডাক্টর মানে ইনসুলেটর। ইনসুলেটর নিজের থেকে পার্টলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তুই যদি ওইভাবে বলিস যে যারা পার্টলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তাদেরকেই সেমিকন্ডাক্টর বলে, ভুল হচ্ছে। কারণ জার্মেনিয়ামকে বা গ্যালিয়ামকে যদি তুমি রেখে দাও এরা সেমিকন্ডাক্টর, কিন্তু এরা পার্টলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। আইদার ইউ হ্যাভ টু সাপ্লাই টেম্পারেচার, অথবা তোমাকে ইম্পিউরিটি ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে বলছি, কিন্তু আপাতত এটা বোঝার চেষ্টা কর যে টেম্পারেচার, দেখ একটা গ্যাপ রয়েছে। তোমাকে বলেছে যে সামনে একটা গর্ত টাইপের বা খাল টাইপের রয়েছে, তুমি ওটাকে টপকে যাও, তো তোকে একটু দূর থেকে দৌড়ে আসতে হবে, একটু এনার্জি গেইন করতে হবে, তারপরে দৌড়ে যাবি, জাস্ট লাইক দিস। তো টেম্পারেচার দিলে সেই টেম্পারেচারটা অ্যাকোয়ার করবে, কাইনেটিক এনার্জি বাড়বে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে, ইলেকট্রন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প করে যেতে পারবে, এরকম ব্যাপার। তো এরা সেই অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাকশন করবে। এখন আমাদের বক্তব্য খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমি যদি বাইরে থেকে ইম্পিউরিটি দিই, বাইরে থেকে যদি আমি ইম্পিউরিটি অ্যাড করি, তাহলে এই যে ইলেকট্রিসিটি কন্ডাকশন এটা কিভাবে হতে পারে বা কি ধরনের ইম্পিউরিটি আমি এখানে দিতে পারি। হোয়াট টাইপ অফ ইম্পিউরিটি? ইম্পিউরিটি মানে কি যা কিছু দেওয়া যায়, নাকি তার মধ্যেও কিছু ক্লাসিফিকেশন আছে যে এরকম এই জিনিসই দিতে হবে বা এরকম টাইপের জিনিসই দিতে হবে, এরকম ধরনের কোনো কিছু ক্রাইটেরিয়া আছে কি? তো সে ব্যাপারে আমরা ডিটেলে আসবো যে কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে, কি প্রসেসে হবে, এবং তার কত রকম টাইপস রয়েছে। ইম্পিউরিটির উপর বেস করে কিন্তু তার টাইপসও রয়েছে, তো সেগুলো আমরা বিচার করার চেষ্টা করব। তো দেখ, টাইপস অফ সেমিকন্ডাক্টর, কত রকম টাইপের সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর দু রকম টাইপের হয়, এর বেশি হয় না। টু টাইপস অফ সেমিকন্ডাক্টর। টু টাইপস অফ সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে which can conduct electricity in their pure form are called intrinsic semiconductor। মানে তারে বাইরে থেকে কোনো ইম্পিউরিটি দিতে হবে না, টেম্পারেচার দিয়েই করা যাবে। টেম্পারেচারটা তো দিতেই হবে, আইদার তুমি টেম্পারেচার দাও নয়তো বা ইম্পিউরিটি দাও, কিন্তু আমি ইম্পিউরিটি দেবো না। আমি কোনো এমন ধরনের যদি আমার কাছে সেমিকন্ডাক্টর থাকে যে আমি কোনো বাইরে থেকে কোনো মেটেরিয়াল অ্যাড করব, সে যদি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তো তার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য কি দরকার লাগে? টেম্পারেচার দরকার লাগে। তো যদি এরকম হয় তাকে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যার বাইরে থেকে কোনো রকম কোনো ইম্পিউরিটি দিতে হবে, শুধু টেম্পারেচার দিয়েই হবে। রুম টেম্পারেচারে কিন্তু তার যদি তুমি করার চেষ্টা করো, তাকে যদি রুম টেম্পারেচারে তুমি কন্ডাকশন করার চেষ্টা করো, তাহলে প্রায় নেগলিজেবল, সেটা দু একটা ইলেকট্রন কোনোভাবে যেতে পারে, কিন্তু সেটাকে আমি কনসিডারেশনের মধ্যে রাখবো না। তো এক্ষেত্রে জার্মেনিয়াম বা সিলিকন তাদের রুম টেম্পারেচারে না করে তাকে কি করতে হবে? হায়ার টেম্পারেচারে করতে হবে, কারণ রুম টেম্পারেচারে এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কোয়াইট কি লো। তো একটু বাড়াতে গেলে কি করতে হবে? তাদেরকে করা যেতে পারে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, টেম্পারেচার দিলেই তারা ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে শুরু করবে। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পরে আমরা যেটা এবারে আমরা আরেক রকমের সেমিকন্ডাক্টর পড়ছি, যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কি করব? দেখ
ভালো করে, স্মল অ্যামাউন্ট অফ কি ইম্পিউরিটি অ্যাড করব, স্মল অ্যামাউন্ট অফ ইম্পিউরিটি। এবং এই যে ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে এই প্রসেসটাকে কি বলে? ডোপিং। ডোপিং বলে। আমি ধর কোন একটা সেমিকন্ডাক্টর রয়েছে, তাতে বাইরে থেকে কোনো মেটেরিয়াল অ্যাড করলাম, যে মেটেরিয়ালটা অ্যাড করলাম তাকে বলে ডোপ্যান্ট। তার নাম হচ্ছে কি? ডোপ্যান্ট, DOPANT, ডোপ্যান্ট। যে জিনিসটা অ্যাড করলাম তাকে বলে কি? ডোপ্যান্ট। আর এই যে প্রসেসটা, যে প্রসেসে করছি, তার প্রসেসের নামটা একটা থাকবে, যে এই পদ্ধতিতে করা হচ্ছে, এই প্রসেসে করা হচ্ছে, সেই প্রসেসটাকে কি বলে? ডোপিং। এই যে মেশানোর প্রক্রিয়াটা, প্রসেসটা যেটা, তাকে কি বলে? ডোপিং। আর যেটা দিয়ে ডোপ করা হচ্ছে তাকে বলে কি? ডোপ্যান্টস। আমরা তার এক্সাম্পল করব, সব কথাই বলবো কিন্তু আস্তে আস্তে। এই ধরনের যে সেমিকন্ডাক্টর তাকে কি বলে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে নরমালি তার কন্ডাক্টিভিটি খুবই কম, নরমালি সেটা ইলেকট্রিসিটি কন্ডাকশন করতেই পারছে না, কিন্তু জার্মেনিয়াম, জার্মেনিয়াম পিওর কন্ডিশনে তো ইলেকট্রিসিটি কন্ডাকশন করতেই পারছে। আমি দেখাচ্ছি সেটা, দেখ জার্মেনিয়াম অল্প লো, এইবারে কি আমি দিলাম ওর মধ্যে অ্যাড করলাম, তাহলে এখানে কি হয়ে গেল? তার কন্ডাকশন করার ক্ষমতাটা কি হয়ে গেল? বেড়ে গেল। যদি এরকম হয় যে বাইরে থেকে মেটেরিয়াল ইউজ করে যদি আমি কন্ডাকশন করি, তখন তাকে কি বলে? তখন তাকে বলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। যে নরমালি হয়তো খুবই নেগলিজেবল অ্যামাউন্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কিন্তু এর মধ্যে বাইরে থেকে আমাকে একটা ইম্পিউরিটি, ইম্পিউরিটি না বলে ডোপ্যান্ট বলাই ভালো, ডোপ্যান্ট যখন অ্যাড করলাম, তখন জার্মেনিয়ামের যে ইলেকট্রিসিটি কন্ডাকশন সেটা আর্সেনিকের সাথে গিয়ে অনেকটাই কি হয়ে গেল? বেড়ে গেল, অনেকটাই ইনক্রিজ করে গেল। তো এই ধরনের যে সেমিকন্ডাক্টর তাকে আমরা কি বলি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে দু রকমের সেমিকন্ডাক্টর হলো, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে সে পিওর অবস্থাতেই রয়েছে, তাকে জাস্ট টেম্পারেচার বাড়িয়ে তুমি করতে পারো। আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে এক্সট্রিনসিক মানে এক্সটার্নালি, বাইরে থেকে, বাইরে থেকে একটা মেটেরিয়াল আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাইরে থেকে যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু সেটা হয়ে গেল কি? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, বাইরে থেকে আমরা অ্যাড করি। তো এরকম দু রকমের সেমিকন্ডাক্টর হয়, এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবারে বিষয়টা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, যে এই যে আমি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আচ্ছা এবারে হচ্ছে কি না, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ছিল মানে কি? পিওর অবস্থায় একটা সেমিকন্ডাক্টর ছিল, পিওর অবস্থায় থাকা মানে ইন্ট্রিনসিক। তাকে এবারে কি করে আমি ডোপটা করব বা কি দিয়ে ডোপটা করব, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বারবার আমরা বলছি একটা কথা, যে ডোপিং করা কি দিয়ে করব, কিভাবে করব, সেগুলো তো ব্যাপার গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা নিয়ে আমরা এবার আলোচনা করছি। ডোপিং কিন্তু দু রকমের জিনিস দিয়ে ডোপ করা যায়, ভালো করে বোঝার চেষ্টা করো। ডোপিং কিন্তু এই যে প্রসেসটা, এটাতে দু রকমের ইম্পিউরিটি তুমি দিতে পারো। কিরকম কিরকম ইম্পিউরিটি দিতে পারো না? এমন ইম্পিউরিটি তুমি ওর মধ্যে দিলে যেটা কিনা ইলেকট্রন রিচ, ওই সেমিকন্ডাক্টরের মধ্যে যত না ইলেকট্রন আছে বাইরের সেলে, তার চাইতে যেটা দিয়ে ইম্পিউরিটি দিচ্ছ তার বাইরের সেলে ইলেকট্রন বেশি আছে, বাতি কম, বেশি জটিলতার মধ্যে যাওয়ার দরকার। ধর আমি কথার কথা বললাম যে সিলিকন, সিলিকনের বাইরের সেলে 4টে ইলেকট্রন আছে, এবারে তুই ওর মধ্যে আর্সেনিক, আর্সেনিকের বাইরের সেলে 5টা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন বেশি হলো, রিচ হলো। তো
আমি যখন ডোপিং করতে যাব তখন ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দিয়ে ডোপ করতে পারি, অথবা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি দিয়েও আমি ডোপ করতে পারি। ধর আমার কাছে উল্টো ব্যাপারটাই রয়েছে, আর্সেনিক আছে, 5টা ইলেকট্রন আছে বাইরে, আমি সিলিকন দিয়ে ডোপ করব, 4টে ইলেকট্রন বাইরে সেলে রয়েছে, তাহলেও কিন্তু সেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হবে। তো দু রকমের ইম্পিউরিটি আমরা ইউজ করতে পারি, একটা কি ইলেকট্রন রিচ ইম্পিউরিটি, একটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি ইম্পিউরিটি। এখন আমি প্রথমে তোকে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি। ভালো করে তুই খেয়াল করে দেখ, ছবিটা ডান দিকে দেখ, কি ছবিটায় দেখাচ্ছে, সিলিকন, তার বাইরের সেলে কটা ইলেকট্রন আছে, সিলিকনের বাইরের সেলে কটা ইলেকট্রন আছে, সিলিকন গ্রুপ 14 এর এলিমেন্ট, গ্রুপ 14 এ যারা এলিমেন্ট থাকে তাদের বাইরের সেলে কটা ইলেকট্রন থাকবে, 4টে ইলেকট্রন থাকবে, ইজি ব্যাপার। এইবারে আমি ওতে একটা ইম্পিউরিটি দেব, আমি দিলাম, আমি একটা এটাও জার্মেনিয়াম, জার্মেনিয়ামেও তো 14 গ্রুপে 4টে ইলেকট্রন রয়েছে, কিন্তু আমি যে ইম্পিউরিটি এর মধ্যে দেব এরা সবই 14 নাম্বার গ্রুপের এলিমেন্ট, সব 4টে করে এলিমেন্ট আছে। দিচ্ছি কি থেকে, ফসফরাস আর্সেনিক। এখানে ছবিটা দেখলে বুঝতে পারবি এটা গ্রুপ কি, এইগুলো হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট। তো ফসফরাস, আর্সেনিক, এর মধ্যে ফসফরাস বা আর্সেনিক এসব যদি দিই তাহলে আমি কি রকমের ইম্পিউরিটি দিলাম, ইলেকট্রন রিচ। তাহলে 14 নম্বরের কোন সেমিকন্ডাক্টরকে 15 নম্বরের কোন ইম্পিউরিটি যদি দিয়ে দিই তাহলে সেটা ইলেকট্রন রিচ ইম্পিউরিটি দেয়া হলো। আমি তোকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে। তো সিলিকন বা জার্মেনিয়াম তাদেরকে যদি নরমাল টেম্পারেচারে ডোপ করতে হয় তাহলে ফসফরাস বা আর্সেনিক দিয়ে আমরা কি করব, তাদেরকে ডোপ করব, ফসফরাস এবং আর্সেনিক দিয়ে আমরা সেটা ডোপ করব, এবং সেখানে আমরা দেখতে পাবো যেখানে 4টে ইলেকট্রন, এখানে 4টে ইলেকট্রন থাকা সত্ত্বেও কিন্তু সেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এবারে গুরুত্বপূর্ণ বিষয় যে ইলেকট্রন রিচ যে ইম্পিউরিটি, ভালো করে তুই একটা জিনিস খেয়াল করে দেখ, এইখানে একটা ছবি আমি তোকে দেখাচ্ছি যে বাইরের সেলে কি আছে না, সকলের 4টে করে ইলেকট্রন আছে। আমার কথাটা ভালো করে শুন, এদের বাইরের সেলে 1টা 2টো 3টে 4টে ইলেকট্রন আছে। এবারে বাইরে থেকে একটা ইম্পিউরিটি, এই ইম্পিউরিটিটা এসে এখানে পড়েছে, ইম্পিউরিটি কটা ইলেকট্রন আছে না, 1টা 2টো 3টে 4টে, আরো একটা 5টা, আরো একটা বেশি ইলেকট্রন রয়েছে। তো এই যে আরো একটা যে বেশি ইলেকট্রন থেকে গেল, তার মানে ইলেকট্রন রিচ আমি ইম্পিউরিটি দিলাম, তাই না? আমার ওখানে সিলিকন ছিল, সিলিকনের মাঝখানে যদি একটা ফসফরাস বসে, এই একটা ফসফরাস এসছে, সে একটা সিলিকনকে বের করে দিল, ডোপিং মানে অন্য আর কারো জায়গায় নেবে, কিন্তু সেখানে তো একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে, ওখানে যা বন্ড করবে চারিধারে তো সিলিকন পাবে, চারদিকে পাবে সিলিকন। তা ওই যে ফসফরাসটা এসে ওখানে ঢুকলো, তার যে বাইরের সেলে যে 5টা ইলেকট্রন ছিল তার মধ্যে 4টে তো বন্ডে পার্টিসিপেট করলো, কারণ চারিধারে তো সিলিকন আছে, এটার চারিধারে সিলিকন পাবে, সিলিকন পাবে, সিলিকন পাবে, এদিকে সিলিকন পাবে, কিন্তু এই ইলেকট্রনটা কি হবে, এটাই তো বড় ব্যাপার, যে এই সিলিকন এই যে এক্সট্রা ইলেকট্রন হয়ে গেল, দেখ যেখানে এক্সট্রা ইলেকট্রন হবে ইলেকট্রন রিচ হয়ে যাবে, সেই ইলেকট্রনের
একটা ফ্লো করার টেন্ডেন্সি থাকবে, বেশি হয়ে গেছে ইলেকট্রন গাদাগাদি হয়ে গেছে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে। তো যত তুমি ডোপ করবে ইলেকট্রন বেড়ে যাচ্ছে ওখানে, তো সেই এনার্জিতে রিপালশন এনার্জিতে কিন্তু ইলেকট্রন কি হবে, কন্ডাকশন ব্যান্ডের যে ফরবিডেন গ্যাপটা ছিল সেই গ্যাপটা পার হয়ে যাবে। এবং এরকম ধরনের সেমিকন্ডাক্টরকে বলে খুব ইম্পর্টেন্ট, তাকে কি বলে, এন টাইপ সেমিকন্ডাক্টর। এন নেগেটিভ করার থেকে এসছে, মানে ওখানে তুমি এক্সট্রা ইলেকট্রন দিয়েছো, তো এই ইলেকট্রন কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাকশনে কি করবে, হেল্প করবে। তাই বুঝতে পারলি আমরা এমন ধরনের ইম্পিউরিটি দিয়েছি যার ইলেকট্রন বেশি আছে, এই বেশি ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন যেটা, সেই ইলেকট্রন কন্ডাকশনে হেল্প করবে, বাকি ব্যাপার। তো সিলিকনকে যখন আমি জিজ্ঞাসা করি যে সিলিকনকে আমি ফসফরাস দিয়ে ডোপ করলাম, তাকে কি টাইপের সেমিকন্ডাক্টর বলবে? প্রশ্ন ইজি ব্যাপার, যাকে তুমি ডোপ করছো, যেটা দিয়ে ডোপ করছো তার যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে সেটাকে বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যেটা দিয়ে ডোপ করছো তার যদি ইলেকট্রন কম থাকে তাকে বলে পি টাইপ সেমিকন্ডাক্টর। আমরা পড়াবো পি টাইপ সেমিকন্ডাক্টর, এখনই বলবো। তো এন টাইপ সেমিকন্ডাক্টর ব্যাপারটা বোঝা গেল যে ইনক্রিজ অফ কন্ডাক্টিভিটি ইজ ডিউ টু নেগেটিভলি চার্জ ইলেকট্রন, ওখানে বেড়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রন, ওদের জন্যই কিন্তু এই এন টাইপ সেমিকন্ডাক্টরটা। পরিষ্কার বোঝা গেছে? এবারে দেখ যে ইলেকট্রন রিচ ইম্পিউরিটি টাইপ সেমিকন্ডাক্টর বলে, তোদের কথা অলরেডি বলেছি। এবার দেখ যে আমার কাছে সিলিকন বা জার্মেনিয়ামই রয়েছে, সিলিকন বা জার্মেনিয়াম আছে, তাদের বাইরে ছেড়ে চারটে ইলেকট্রন ছিল, চারটেই আছে, কিন্তু আমি তাকে ডোপ করছি কি দিয়ে, ভালো করে লক্ষ্য করে দেখ, বোরন বা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম দিয়ে ডোপ করছি। বোরন বা অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের বাইরে ইলেকট্রন কটা আছে? তিনটে, 13 নম্বর গ্রুপে আছে। এই সব এলিমেন্ট গুলো দে আর প্রেজেন্ট ইন গ্রুপ 30, মানে আউটার মোস্ট ছেড়ে একটা, দুটো, 3 ভ্যালেন্স ইলেকট্রন, তিনটে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে। এবং ইলেকট্রন তার মানে ডেফিসিয়েন্সি আছে, কম ইলেকট্রন দিয়েছে। তো এরকম ধরনের যে সেমিকন্ডাক্টর ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি, এইখানে একটা এসে গেল, কিন্তু তাতে ইলেকট্রন কটা আছে? তিনটে রয়েছে। তাহলে ওখানে কিন্তু তিনটে সে বন্ড করতে পারবে। এই যে জায়গাটা তুই দেখতে পাচ্ছিস গোল করে দেখানো হচ্ছে, সে কি একটা দুটো তিনটে বন্ড করেছে, তাহলে বাকি ওই জায়গাটা যেটা একটা গোল করে এখন দেখছিস, দেখ ওই জায়গাটা কিন্তু একটা হোল তৈরি হয়েছে, পজিটিভ হোল। ওই জায়গাটায় পজিটিভ হোল, পজিটিভ হোল মানে ওই জায়গায় ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে গেছে। ওই হোলটাকে মেকআপ করার জন্য, ওই হোলটাকে মেকআপ করার জন্য পাশ থেকে একটা ইলেকট্রন ওখানে চলে আসবে, তাকে মেকআপ করার জন্য তার পাশের ইলেকট্রন চলে আসবে। দেখ ভালো করে তুই লক্ষ্য করে দেখ যে এই পাশের ইলেকট্রন আবার চলে আসছে, তাকে তার পাশে, তার পাশে, তার পাশে। দেখতে পাচ্ছিস ছবিটা, যে একটা জায়গায় যেই পজিটিভ গ্যাপ তৈরি হলো, আবার দেখাচ্ছি আমি তোকে, ভালো করে তুই দেখ যে এখানে অ্যাটমটা এলো, তো অ্যাটমে তো চারটে ইলেকট্রন বাইরে, এই তিনটে আছে, তো সে তিনটে বন্ড করলো। দেখ একটু সময় নে, দেখতেই পারবি যে কত সুন্দর ব্যাপার, ইজি ব্যাপার। এই যে তিনটে ইলেকট্রন রয়েছে, এ তো তিনটেই বন্ড করতে পারবে, কিন্তু আশেপাশে তো চারটে অ্যাটম রয়েছে। তাহলে এই যে বাঁদিকের যে অ্যাটমটা রয়েছে, যে এখন গোল করে যেখানে দেখানো হচ্ছে, ওখানে তাহলে ইলেকট্রন কম পড়ে গেছে, ওখানে ইলেকট্রন নেই।
তাহলে ওটা একটা হোল তৈরি হয়েছে, ওকে বলে পজিটিভ হোল। ওই যে হোলটা তৈরি হয়েছে ওইখানে মেকআপ করার জন্য একটা পজিটিভ জায়গা, পাশে যদি ইলেকট্রন থাকে ইলেকট্রন ওখানে চলে আসবে, তাহলে ইলেকট্রনের কন্ডাকশন হলো। কিন্তু হোলটা অন্য জায়গায় চলে গেল, সেই অন্য জায়গায় চলে গেল, তার উল্টো দিকে যে ইলেকট্রন আছে সে আবার ওইটাকে মেকআপ করার জন্য চলে এলো। আবার এরকম ভাবে পর 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 এই হোলটা মেকআপ করার জন্য চলে আসছে, এবং ইলেকট্রনে দেখা যাচ্ছে মাইগ্রেশন হচ্ছে একটা জায়গা থেকে। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার যে ইলেকট্রন কিভাবে মাইগ্রেশনটা হচ্ছে, যে এই জায়গাটায় যে হোলটা তৈরি হলো সেই হোলটা এখান থেকে ইলেকট্রন এখানে এলো, তারপরে তো আবার এখানে হোলটা তৈরি হয়ে যাবে, তাহলে সেটাকে মেকআপ করার জন্য আবার কি হবে, এইখান থেকে ইলেকট্রন এখানে আসবে, এখানে হোলটা তৈরি হবে, তারপরে এখান থেকে এখানে আসবে, আবার এখানে হোলটা তৈরি হবে। এরকম করে একটা ডাইরেকশনে ইলেকট্রনের মাইগ্রেশন। আমরা কি চাই, ইলেকট্রনের যেন মাইগ্রেশন হয়, ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। এবং আমরা যখন কারেন্টের একটা পোল তৈরি করেছি তখন তো একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ আছেই, নাহলে তো ইলেকট্রিক কন্ডাকশন হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স তো আছেই। তো এই যে এরকম ভাবে যে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন, সেখানে কিন্তু ইলেকট্রন রিচের জন্য যাচ্ছে না, ইলেকট্রন ডেফিসিয়েন্সির জন্য যাচ্ছে। আগেরটা কি ইলেকট্রন বেশি হয়ে গেছে, রিপালশন করেছে, রিপেল করেছে, সে ঠেলে 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 চলে গেছে। এখানে কি হয়েছে, না বেশি নেই, কোথায় একটা পজিটিভ হয়েছে, চলো পজিটিভটাকে মেকআপ করি, একটা পাশে ইলেকট্রন জাম্প করে পজিটিভ জায়গা চলে গেল, আবার ওর জায়গাটা ফাঁকা হয়ে গেল, ও আবার কি করছে, না আবার পজিটিভ জায়গা মেকআপ করছে, আবার ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। এরকম ভাবে এন্টায়ার যে ক্রিস্টালটা যেটা রয়েছে তাতে কি হচ্ছে, ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো তুমি শুধু ডোপিংটা যে এই জায়গায় করবে এরকম না, এই গানটা ডোপিং করলে এই গানটা ডোপিং করলে তাহলে এই বরাবর এইখান দিয়ে এখান দিয়ে সব পরপর পরপর এরকম সব ডোপিং করলে এই বরাবর ডোপিং করলে সেই সিস্টেম আছে করে দেয়া। তো করে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাকশন হবে। এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে এন টাইপ বি টাইপ কি করে কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, বুঝতে হবে, ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। বইতে অনেক ভাষা টাষা দিয়ে লেখা রয়েছে, কিন্তু ব্যাপারটা অত ডিফিকাল্ট কিছু নয়, খুব ইজি ব্যাপার। তুই যদি একবার বুঝতে পারিস তাহলে একদম সোজা ব্যাপার, একদম অসুবিধার কোনো ব্যাপার নেই। তাহলে দিস হোলস, এই যে হোলস, হোলস কি, এটা হচ্ছে পজিটিভ হোল, এটাকে বলছে। These holes are the responsible for electrical conduction and resultant semiconductors known as কি, p-type semiconductor। তাহলে একটা n-type semiconductor, একটা p-type semiconductor। তো বোঝা গেছে, কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে না দিয়া, অসুবিধা হচ্ছে না। দেবরূপা বুঝতে পারছিস, তুই অনলাইনে আছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ইম্পিউরিটি এবং ইলেকট্রন রিচ ইম্পিউরিটি, এই সমস্ত ইম্পিউরিটি দিয়েই কিন্তু আমরা ইলেকট্রিসিটি কন্ডাকশন কিভাবে হতে পারে সেই ব্যাপারটা এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা বললাম। কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে আসছে, যেটা বহুবার বহু পরীক্ষায় জিজ্ঞাসা করেছে এবং স্টুডেন্টরা কনফিউজড। সে প্রশ্নের উত্তর কি হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মেটালের যখন আমরা ইলেকট্রিসিটি যখন কথা ভাবি মেটালের, তখন ভালো করে দেখ কি লেখা আছে, পর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ কার, মেটালের, ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। মেটালের যখন তুমি ইলেকট্রিসিটি কন্ডাকশন করাচ্ছ তখন টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও তাহলে তার কন্ডাকশন কি হবে, কমে যাবে। ফার্স্ট অফ অল তো স্টেটমেন্টটা বোঝার চেষ্টা কর, কারণ তো আমি এক্সপ্লেন করব, কিন্তু কমে যাবে। সেই একই রকম ভাবে আবার এখানে দেখানো হচ্ছে যে যখন আমি সেমিকন্ডাক্টরের কথা বলছি তার কি হচ্ছে,
with the increase in temperature. প্রশ্ন করেছে why, কেন? একটা ব্যাপার তো পরিষ্কার যে সেমিকন্ডাক্টরে বাইরে থেকে যদি আমি ইম্পিউরিটি না দিই তাহলে ইলেকট্রনকে আমি তুলবো কি করে? এটার মধ্যে কমন ফেনোমেনা হচ্ছে কোনটা? কমন আইডিয়া হচ্ছে সেমিকন্ডাক্টরের ইনক্রিজের সাথে টেম্পারেচার ইনক্রিজ করা। এটা নিয়ে কোনো বক্তব্য নেই সেই অর্থে, কারণ আমরা তো আগেই বলেছি যে ফরবিডেন গ্যাপটা বেশি আছে, তো সেমিকন্ডাক্টরে যেতে অসুবিধা হবে। টেম্পারেচার বা ইম্পিউরিটি দিতে পারো, ইম্পিউরিটি দিচ্ছ না, তুমি দিচ্ছ না, তো কি দেবে? টেম্পারেচার দেবে না, পার করতে হবে তো টেম্পারেচারই দেবে। তো টেম্পারেচার যত বাড়াবে, যত ইনক্রিজ করবে, তত বেশি বেশি ইলেকট্রন তো পার করে চলে যাবে, অটোমেটিক্যালি তার কন্ডাক্টিভিটি কি হবে? বাড়বে। কিন্তু আমাদের বক্তব্য এই যে জায়গাটা, এই যে নন মেটালের ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু আমরা এটাকে কমন ফেনোমেনা হিসাবে ধরতে পারছি না। কেন? ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। দেখ, ধর একটা মেটাল রয়েছে, মেটালের মধ্যে তুই এরকম সমস্ত মলিকিউল গুলো কি করছে না, সে ভাইব্রেট করছে, তার মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে ভাইব্রেট করছে এবং তার সাথে সাথে ইলেকট্রন ও মুভ করছে। একটা নর্মাল কেসে এনার্জি গ্যাপটা এখানে কিন্তু স্মল আছে, তো টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, তো এনার্জি গ্যাপ যদি স্মল থাকে তাহলে সেটা নর্মাল এমনিতেই সেটা চলে যেতে পারে, এমনিতেই সেটা যাওয়ার ক্ষমতা রয়েছে। তার উপরে আমি টেম্পারেচার আমি বাড়ালাম, তার উপরে আমি টেম্পারেচার আমি বাড়ালাম, তার উপরে আমি তার উপরে আমি টেম্পারেচার বাড়ালাম। কিন্তু তুই মনে রাখবি যে টেম্পারেচার যত বাড়ানো যায় রেজিস্ট্যান্স তত বাড়ে, টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্সও বাড়ে। রেজিস্ট্যান্স মানে কি? অপোজিং একটা ফোর্স যা ইলেকট্রনের ফ্লোকে আটকে দেয়। ফিজিক্সে দেখবি রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। তো টেম্পারেচার যখন বাড়ে, কোনো যদি তার হিটেড হয়, গরম হয়ে যায়, তাহলে কি হয় না, তার ইলেকট্রিসিটি যেতে বাধা পায়, তখন আরো ইলেকট্রিসিটি যেতে পারে না। তো রেজিস্ট্যান্সটা যেহেতু টেম্পারেচারের সাথে ইনক্রিজ করে যাচ্ছে, তাই ওখানে তো টেম্পারেচার বাড়ানোর দরকার ছিল না, তাহলে রেজিস্ট্যান্সও কম থাকতো, ইলেকট্রিসিটি ফ্লো ভালো হতো। এবার যেই তুমি টেম্পারেচার বাড়িয়ে দিলে, রেজিস্ট্যান্সটা বেড়ে গেল, রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়া মানে ইলেকট্রিসিটি ফ্লোটাকে ফল করে দেবে। কিন্তু সেমিকন্ডাক্টরে কি হচ্ছে? সেমিকন্ডাক্টরে তো ইলেকট্রন যেতেই পারছে না টেম্পারেচার ছাড়া। তোমার তো টেম্পারেচার না দিলে তো ইলেকট্রন, ওটা তো গ্যাপটা স্মল নয়, গ্যাপটা তো বেশি, তো সেখানে তো তোমার কিছু করার নেই। সেখানে তো টেম্পারেচার বাড়ালে আরো বেশি বেশি ইলেকট্রন যাবে। কিন্তু এক্ষেত্রে কি, তুমি টেম্পারেচার না বাড়ালেও ইলেকট্রন নরমালি যেতে পারতো, তো টেম্পারেচার বাড়িয়ে তুমি ভুল করেছো, কারণ রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়েছো। রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে অটোমেটিক্যালি কি হবে, তার ইলেকট্রিক কন্ডাকশন ফল করবে। তো এই সমস্ত ব্যাপার স্যাপার আমি তোকে বললাম, ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ ধরে। আমি বলেছি যে দুটো প্রপার্টি রয়েছে, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক। তো এখন আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক প্রপার্টি। তো দেখ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোকে দেখাচ্ছি, বলছি, আমার কথাটা তুই ভালো করে শোন। সেটা কি না, তুই এটুকু জানিস যে একটা
যে যে কোনো অ্যাটম তার একটা নিউক্লিয়াস পোরশন থাকে, আর তার বাইরে কিন্তু এগুলো ইলেকট্রন ঘুরছে ইলিপ্টিক্যাল পাথে, এরকম পাথ হয়ে যেটা সেই ইলিপ্টিক্যাল পাথে ঘুরছে। তো এই যে ইলেকট্রনগুলো তার একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, যে ডাইরেকশনে সে ঘুরছে, সে একটা অ্যাক্সিস বরাবর ঘুরছে, নিজের অ্যাক্সিসের উপরে ঘুরছে। ইলেকট্রন যখন ঘোরে তখন সে কি করে না, ইলেকট্রন যখন এরকম ঘুরছে দেখ, সে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে এরা প্রত্যেকেই কিন্তু একটা করে, এই যে ইলেকট্রনটা একটা ইলেকট্রনকে ধরে বলছে, এই একটা ইলেকট্রনকে ধরে আমি বলছি। তো এই ইলেকট্রনটা কি করছে, এই ইলেকট্রনটা নিজের অ্যাক্সিসের উপরেই ঘুরছে। তো নিজের অ্যাক্সিসের উপরে যদি এই ইলেকট্রনটা ঘোরে, তাহলে এই ইলেকট্রনটা ঘোরার জন্য এ তো একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবেই, এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড, কারণ একে বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। যে ইলেকট্রন যখন ঘুরবে সে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে তার চারিধারে। তাহলে কিরকম না, এই ইলেকট্রনটা কিন্তু নিজের অ্যাক্সিসের উপরে ঘোরার জন্য এরকম র্যাপিড, সে একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওই অ্যাক্সিস বরাবর, যে অ্যাক্সিস পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে। এই ইয়েলো কালারের যে লাইনটা দেওয়া রয়েছে সেই লাইনটা দিয়ে বুঝতে পারছিস। তাহলে এই ইলেকট্রনটা এরকম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে, কিন্তু শুধু এই একটা ইলেকট্রনই তো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে না, অনেক ইলেকট্রন তারা তো প্রডিউস করছে, বিভিন্ন ডাইরেকশনে প্রডিউস করছে। কথাটা বলছি, এই ইলেকট্রনটা একটা ডাইরেকশনে করছে, এই ইলেকট্রনটা একটা ডাইরেকশনে করছে, এই ইলেকট্রনটা আবার একটা ডাইরেকশনে করছে, এই ইলেকট্রনটা আবার একটা ডাইরেকশনে করছে, এই ইলেকট্রনটা একটা, এরকম ভাবে বিভিন্ন ডাইরেকশনে করছে। তো এই প্রত্যেকটা ইলেকট্রন যদি ডিফারেন্ট ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, তখন কি হবে না, এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস করলো, নেট তার ম্যাগনেটিক ফিল্ড এখানে কি, নেট তার ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কিছু এখানে থাকবে না, নেট ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সেটা তার এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এর আর কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে দিতে পারবো না। এখানে সব একে অপরের ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়ে যাবে, ক্যান্সেল করে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, কোনো ম্যাগনেটিক ফিল্ড এখানে কিন্তু থাকবে না। তাহলে প্রথম যে ব্যাপারটা তুই বুঝতে পারলি সেটা হচ্ছে এটাই, যে যে কোনো একটা মেটেরিয়ালের, আমরা যখন বলি যে আয়রনের ম্যাগনেটিক প্রপার্টি আছে, এইসব প্রপার্টি আছে, তো আদার মেটেরিয়ালের প্রপার্টি নেই কেন, আয়রনের কি এমন খাস ব্যাপার রয়েছে যেটা নিয়েই তো আমাদের বিষয়টা আলোচনা। যে ইলেকট্রন কারো দুটো রয়েছে, কারো তিনটে রয়েছে, কারো চারটে রয়েছে। তো ইলেকট্রন যখন পেয়ার্ড করে থাকে, একে অপরের সাথে পেয়ার্ড কন্ডিশনে থাকে, তখন কি হয়, একজনের যে ম্যাগনেটিক মোমেন্ট আর একজনের ম্যাগনেটিক মোমেন্ট তার উল্টো দিকে হয়, কারণ দুজনের ঘোরার ডাইরেকশনটা আলাদা। ফলে কি হয়, জিরো হয়ে যায়। একজনের প্রচুর ইলেকট্রন আছে, সব পেয়ার্ড, তো এদিকে ওদিকে সবাই মিলিতভাবে কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল করে যাচ্ছে। তাহলে নেট ম্যাগনেটিক প্রপার্টিটা আমরা কিছু পাই না। তো নেট ম্যাগনেটিক প্রপার্টিটা যেহেতু আমরা কিছু পাই না, ক্যান্সেল করে যাচ্ছে, তাহলে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্টটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। সেই জন্যে যদি একটা ইলেকট্রন থাকে, ধর শুধু একটা আনপেয়ার ইলেকট্রন, কথাটা বোঝার চেষ্টা কর, অন্য ইলেকট্রন গুলো ধর ক্যান্সেল করে গেছে, ধরে নিলাম যে এইটা, ভালো করে বলছি, এইটা তার অপোজিটে ক্যান্সেল করে গেছে, এইটা তার অপোজিটে একটা ইলেকট্রন ক্যান্সেল করে গেছে, কিন্তু এইটা যেটা তার অপোজিটে কোথায়, ধর ওখানে 7টা ইলেকট্রন আছে, তো 1 2 3 4 5 6 এই 7, তাহলে 6টা ইলেকট্রন একে অপরের সাথে ক্যান্সেল করছে, ঠিকই আছে, কিন্তু এই যে 7 নম্বর ইলেকট্রনটা, মানে ধরে এই ইলেকট্রনটা, তার অপোজিট দিকে এটা তো নেই, নাকি বুঝতে পারছিস না? আমরা বলতে চাইছি যে একটা অ্যাটমের যদি সবই পেয়ার ইলেকট্রন থাকে, তাহলে তার নেট রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যাবে।
কিন্তু অ্যাটলিস্ট একটাও আনপেয়ার ইলেকট্রন যদি থাকে, তাহলে তাকে যে ক্যান্সেল করতে পারতো সেটা তো থাকছে না। ন্যাচারালি তখন কিন্তু তার নেট একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্ট নট ইকুয়ালস টু জিরো, তার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তো এখানে ধর অনেক অ্যাটম রয়েছে, তার প্রত্যেকের একটা করে ধর রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, একটা করে অ্যাটলিস্ট আনপেয়ার ইলেকট্রন রয়েছে, কিন্তু অ্যাটম গুলো তো আবার ডিফারেন্ট ওরিয়েন্টেশনে রয়েছে। অ্যাটমের সকলের ইলেকট্রন, ধর আয়রন অনেকগুলো অ্যাটম রয়েছে, কথার কথা যে আয়রনের একটাই আনপেয়ার ইলেকট্রন রয়েছে, তবুও কি আয়রন রডের ম্যাগনেটিক প্রপার্টিটা আমি ফিল করতে পারবো না? কেন না? ওই যে আয়রন রডের মধ্যে যত অ্যাটম রয়েছে সকলের যে একটা করে আনপেয়ার ইলেকট্রন রয়েছে, তাদের ডাইরেকশনটা একই রকম নয়। তুই ছবিতে দেখ, এখন দেখতে পাচ্ছিস পরিষ্কার ইজি পিকচার যে যত অ্যাটম রয়েছে তাদের কিন্তু ডাইরেকশনটা একই রকমের নয়। তার ফলে আমি এর নেট ম্যাগনেটিক মোমেন্ট আয়রনের পাবো না। তাহলে কিভাবে পাবো? তাকে বলে ম্যাগনেটাইজেশন, মানে ওকে একটা ম্যাগনেট দিয়ে ঘষতে হবে। ঘষলে কি হবে না, ওরা কি করবে, অ্যালাইনমেন্টটাকে একটা পার্টিকুলার দিকে করে দেবে, ওরা অ্যালাইনমেন্টটাকে একটা পার্টিকুলার ডাইরেকশনে করে দেবে। ম্যাগনেটাইজেশন বলতে এটাই বোঝায়। আমি তোকে পরিষ্কারভাবে বলছি যে একটা অ্যাটমের অনেক ইলেকট্রন থাকতে পারে, কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। ম্যাগনেটাইজেশন অফ মেটেরিয়াল বিষয়টা কি বোঝায়? যে কোনো ইলেকট্রন তার একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে, কিন্তু অ্যাটমের মধ্যে যেহেতু যদি থাকে সব ইলেকট্রনই পেয়ার কন্ডিশনে থাকে, তাহলে যে কোনো একটা ইলেকট্রনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো, ধর এই একটা ইলেকট্রন, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হলো, সেই ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অন্য কোনো ইলেকট্রন ক্যান্সেল করতে পারে যদি পেয়ার কন্ডিশনে থাকে। তো আমি ধরে নিলাম যে পেয়ার কন্ডিশনে অ্যাটলিস্ট একটা নেই পেয়ার, তো তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাবে। তাই বলে কি মেটেরিয়ালটার মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে? থাকবে না। অ্যাটমের মধ্যে থাকলেও মেটেরিয়ালটার মধ্যে নাও থাকতে পারে। এই অবস্থায় সবাই ক্যান্সেল করে যাচ্ছে অ্যাটমটা। কিন্তু বাই চান্স যদি একটা অ্যাটম, একটা ইলেকট্রন যদি সেটা আনপেয়ার কন্ডিশনে থাকে, তাহলে তখনই কিন্তু তার কোনো ম্যাগনেটিক মোমেন্ট অবশ্যই থাকবে। যদি পেয়ার থাকে তাহলে ক্যান্সেল করবে, কিন্তু আনপেয়ার থাকলে তার থাকবে। তো আনপেয়ার মেটেরিয়ালে থাকলো, এটা পেয়ার আছে, একে অপরকে ক্যান্সেল করে গেল। ওই একটা আছে যে ডাইরেকশনে ঘুরছে, এটা উল্টো ডাইরেকশনে ঘুরছে, কিন্তু ক্যান্সেল করে গেল, রেজাল্টের ম্যাগনেটিক মোমেন্টটা জিরো হয়ে গেল। কিন্তু যদি দেখা যায় যে এখানে যে ইলেকট্রন রয়েছে তাকে 1 2 3 4 5টা রয়েছে, তাহলে কোনো মতেই তুই পেয়ার আপ করতে পারবি না, একটা অ্যাটলিস্ট আনপেয়ার থাকবে। তো একটা যেটা আনপেয়ার থাকছে তার জন্য ম্যাগনেটিক মোমেন্ট তুই পাচ্ছিস। এবারে অ্যাটমটা তার ম্যাগনেটিক প্রপার্টি হয়ে গেল, একটা অ্যাটমে তার ম্যাগনেটিক প্রপার্টি হয়ে গেল, এটা থেকে তুই বুঝতে পারবি। কিন্তু অ্যাটমটা থাকলে কি মেটেরিয়ালটা থাকবে? এটাই তো গুরুত্বপূর্ণ ব্যাপার, যে অ্যাটমটা থাকলে মেটেরিয়ালটা কিন্তু থাকবে বলে এরকম ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অ্যাটমটা থাকলেই যে মেটেরিয়ালটা থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কেন নেই না? মেটেরিয়ালগুলো, অ্যাটমগুলো সব বিভিন্ন অ্যালাইনমেন্টে থাকে, যেরকম ছবি দেখিয়েছি, যে ডিফারেন্ট অ্যালাইনমেন্টে যখন থাকবে, তখন সেই অ্যালাইনমেন্টে থাকার ফলে তাদেরকে একই অ্যালাইনমেন্টে না নিয়ে আসলে তো ক্যান্সেল করে যাচ্ছে, এ এদিকে আছে, ও এদিকে আছে, এ এদিকে আছে। তো আমি যখন একটা ম্যাগনেট দিয়ে ওকে ঘষছি, রাব করছি, তুই একটা ম্যাগনেট দিয়ে আয়রনকে ঘষ, তাহলে আয়রনটা ম্যাগনেটে কনভার্টেড হবে, প্রোভাইডেড তার মধ্যে কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকতে হবে অ্যাটমের মধ্যে। কারো ক্ষেত্রে হয়তো বেশি লাগবে, কারো ক্ষেত্রে কম। ইম্পর্টেন্ট ম্যাগনেটাইজেশন এটাকে বলে, একে বলে ম্যাগনেটাইজেশন। আমাদের ম্যাগনেট সম্পর্কে ভুল ধারণা আছে, আমরা ভাবি যে শুধু আয়রনকেই ম্যাগনেট করা যায়, কিন্তু ইন্টেন্সিটি অন্যদের কম হয়। ওয়েবারের থিওরি রয়েছে, ম্যাগনেটাইজেশনের থিওরি রয়েছে, সেই থিওরি ভালো করে পড়লে বুঝতে পারি যে এই ম্যাগনেটিক ফিল্ড প্রপার্টি
যাদের আনপেয়ার ইলেকট্রন থাকে তাদের সকলের মধ্যেই থাকে, কিন্তু আমরা বাইরে থেকে ফিল করি না, আমরা তাদেরকে করতে পারি না, ম্যাগনেটাইজ মেটেরিয়ালে কনভার্ট করতে পারি না। পর ভালো করে বুঝতে পারি, এই যে আমরা একটা মেটেরিয়াল তাকে আমরা ম্যাগনেট করছি, একে বলে কি ম্যাগনেটাইজেশন। এবং এই যে আমরা কতটা ম্যাগনেটাইজ করছি সেটা তার ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে তুই তো এরকম এরকম করে অ্যাটম গুলো রয়েছে, উল্টো পাল্টা এদিক ওদিক 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 রয়েছে, তুই তো এবারে অ্যালাইনমেন্টে নিয়ে আসবি। অ্যালাইনমেন্টে যখন নিয়ে আসবি তখন নিয়ে আসার পরেও কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর, নিয়ে আসার পরেও কিছু 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 আছে আগে অ্যালাইনমেন্টে ছিল, আগে ছিল অ্যালাইনমেন্ট, আগে একটা পার্টিকুলার ডাইরেকশন ছিল, কিন্তু অন্যগুলো গোলমাল করেছে বলে নেট তার ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু পাওয়া যায়নি। কিন্তু ঘষাঘষির ফলে intensity of magnetization help us to measure what extent the material is magnetized. তুমি কতটা করতে পেরেছো, তাকে কতটা ম্যাগনেটাইজ করতে পেরেছো। এখানে তো কিছুই হয়নি, এটার সাথে এটার কোনো পরিবর্তন তুই দেখতে পাচ্ছিস না। তো আমরা মাইক্রো অ্যানালিসিস করে আমরা দেখবো যে কতটা তার ওই অ্যালাইনমেন্ট গুলোকে তুমি চেঞ্জ করতে পেরেছো, কার ক্ষেত্রে কতটা। তো ইন্টেন্সিটি it is defined as the magnetic moment developed, কতটা ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপ করলো পার ইউনিট ভলিউম। অনেক বড় জায়গা নিলে হবে না, ইউনিট ভলিউম নিতে হবে মেজার করতে, বড় জায়গাতে অ্যালাইনমেন্ট বেশি হবে। ইউনিট ভলিউম অফ দ্য মেটেরিয়াল প্লেসড ইন দ্য ম্যাগনেটাইজিং ফিল্ড, একটা ম্যাগনেটাইজিং ফিল্ডের মধ্যে যখন তুমি রাখবে তখন কতটা সেটা ম্যাগনেটাইজড হলো, ইন হোয়াট এক্সটেন্ট ওটা ম্যাগনেটাইজড হলো, সেই ব্যাপারটা কে বলে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। যেটাকে আমি কম্পেয়ার করব আয়রন ফাইরন নিকেল কোবাল্ট, এদের ক্ষেত্রে কি হয়, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন অনেক বেশি হয়, সেই জন্য আমরা ওটাকে ম্যাগনেট হিসাবে বলি। কিন্তু বাকি অন্য মেটেরিয়াল চেষ্টা করলে কিছুটা কিছুটা করে তাদের অ্যালাইনমেন্টে চেঞ্জ করা যায়, প্রোভাইডেড তার মধ্যে কিন্তু যদি আনপেয়ার ইলেকট্রন থাকে। আমি তোকে দেখাচ্ছি সব কিছু। তো ম্যাগনেটাইজেশন অফ মেটেরিয়াল, ম্যাগনেটিক মোমেন্ট মানে যেটা দিয়ে তুমি কতটা ম্যাগনেটিক প্রপার্টিটাকে চেঞ্জ করতে পারলে তাকে বলে ম্যাগনেটিক মোমেন্ট, ডিভাইডেড বাই কি ভলিউম, এইটাকে বলে ম্যাগনেটাইজেশন। মানে তুমি যে মেটেরিয়ালটা ম্যাগনেটিক ছিল না, তার কোনো মোমেন্ট ছিল না, তুমি ঘষার ফলে পার ইউনিট ভলিউমে কতটা ম্যাগনেটিক মোমেন্ট তুমি করতে পেরেছো, সেটা ডিভাইডেড বাই ভলিউম, তাকে বলে কি ম্যাগনেটাইজেশন। সব মেটেরিয়ালই করা যাবে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। প্রাইমারি কন্ডিশন হচ্ছে কি না, একটা অ্যাটম তার কিন্তু কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকতে হবে। অ্যাটমের যদি না থাকে ম্যাগনেটিক মোমেন্ট তাহলে অ্যাটমগুলোকে সাজিয়েও লাভ নেই, কথাটা বোঝার চেষ্টা করে। অ্যাটমে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকতেই হবে। সোডিয়ামকে তুমি ম্যাগনেটিক প্রপার্টি ডেভেলপ করাতে পারো, কিন্তু ম্যাগনেসিয়ামকে পারো না। মানে সোডিয়ামে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়ামে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, কথাটা বোঝার চেষ্টা করে। অ্যাটমে থাকলেই যে টোটাল মেটেরিয়ালটা থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু অ্যাটমে থাকতে হবে মেটেরিয়ালে পেতে গেলে, এটাই ইম্পর্টেন্ট। তো আমরা এরকম রয়েছে, আমরা তাকে অ্যালাইনমেন্ট করব। ম্যাগনেটাইজেশন এটা একটা সবসময় মনে রাখবি, একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ডাইরেকশন আছে, একটা পার্টিকুলার ডাইরেকশনে কিন্তু ম্যাগনেটাইজেশনটা হয়। এবং এর ইউনিট অ্যাম্পিয়ার পার মিটার, এটা অনেকবার দেয়, এই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এই ইউনিট এসআই ইউনিট। আচ্ছা, ম্যাগনেটাইজেশন করছি, ওর মধ্যে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আমি পাস করাচ্ছি, অন্য ম্যাগনেটিক ফিল্ড বলতে ওকে ম্যাগনেটাইজ করার চেষ্টা করছে, বারবার পাস করিয়েই কিন্তু এই জিনিসটা করতে হবে। বারবার পাস করালে কি হবে, ইউনিট ভলিউম নিতে হবে, একটা ইউনিট ভলিউম নিয়ে বারবার। তো এখানে আরো একটা টার্ম আছে কি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি কি না, ফ্লাক্স ডেনসিটি is the measure of number of magnetic field lines passing through the unit area normally. It is also known as magnetic field vector quantity denoted by কতগুলো ম্যাগনেটিক
ফিল্ড লাইন্স বা লাইন্স অফ ফোর্স, যেটা তুই পড়েছিস ফিজিক্সে আছে, যে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো ম্যাগনেটিক লাইন্স অফ, তার উপরেই তো ডিপেন্ড করবে না কতটা তুমি ম্যাগনেটাইজেশন করতে পারছো, ওটার উপরেই তো বেসিক্যালি ডিপেন্ড করবে। তো সেটাকে বলে কি না ম্যাগনেটিক ফিল্ড আমরা নর্মালি বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, পার ইউনিট ভলিউমে কতটা করে লাইন্স অফ ফোর্স যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা চলে আসি বিভিন্ন রকমের ম্যাগনেটিজম। তুই এখানে ছবিটায় দেখতে পাচ্ছিস যে এইখানে যে ভেক্টর সাম রয়েছে তাদের সকলের যে নিজস্ব যে তাদের ম্যাগনেটিক প্রপার্টি গুলো কিন্তু কোনোভাবেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে না। কারণ এখানে দেখ কয়েকটা জিনিস বোঝার চেষ্টা কর, যে একটা অ্যাটমে যখন একটা ইলেকট্রন ঘুরতে থাকে তখন কি হয় না ওই ইলেকট্রনটাকে সেন্ট্রাল নিউক্লিয়াস কি করে না টানে, কারণ নিউক্লিয়াস হচ্ছে কি পজিটিভ। তাহলে অরবিটাল ইলেকট্রন গুলো সবসময় একটা মেকানিক্যাল ফোর্স ইন্টিরিয়ারে একটা মেকানিক্যাল ফোর্স সে পায়। এবারে ইলেকট্রনটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো ডাইরেকশনে ঘুরতে পারে। ধরা যাক ইলেকট্রনটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তো অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে কি হবে না তার একটা আউটওয়ার্ড একটা ফোর্স কাজ করবে, তার উপরে একটা আউটওয়ার্ড ফোর্স, ইলেকট্রনের উপরে একটা আউটওয়ার্ড ফোর্স কাজ করবে। তো এই যে আউটওয়ার্ড ফোর্স আর ইনওয়ার্ড ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, এটা দুটো ব্যালেন্স করার পরে তবুও ইনওয়ার্ড ফোর্সটা একটু থেকে যায়, আউটওয়ার্ড দিকে একটা ইনওয়ার্ড দিকে একটা, এই দুটো কাউন্টার ব্যালেন্স করার পরে দেখা যায় যে আলটিমেটলি তার একটা ফোর্স থেকে যায়। মানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, কিন্তু ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে ইনওয়ার্ড ফোর্সের দিকেই কিন্তু ওই লরেন্স ফোর্স, মানে দুটো ফোর্সই একই ডাইরেকশনে কাজ করে। এটা তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, তো একটা পার্টিকুলার ডাইরেকশন আছে, তখন কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা সেটা কিন্তু কি হয়ে যায় অ্যাড হয়ে যায়, মানে কি হয়ে যায় না তার ইনক্রিজ করে। সেই জন্য ডায়াম্যাগনেটিজম, যেসব মেটেরিয়াল ডায়াম্যাগনেটিক তাদের ক্ষেত্রে কিছু কিছু ফোর্স বেড়ে যায়, কিছু ফোর্স কমে যায়, যার ফলে অনেক সময়তেই দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু একটা রেজাল্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফোর্স কিন্তু তাদের মধ্যেও গ্রো করতে পারে যদি আমরা এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ড এর প্রেজেন্সে রাখি। ডায়াম্যাগনেটিক মলিকিউল সেও কিন্তু ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারে। কেন শো করতে পারে আবার আমি বলছি, ভালো করে তুই শোন। নর্মালি তো তাদের এটুকু মনে হয় যে তাদের ম্যাগনেটিক ফিল্ড পার্মানেন্ট ম্যাগনেটিজম তার মধ্যে কিছু থাকবে, পার্মানেন্ট ম্যাগনেটিক প্রপার্টি তার মধ্যে কিছু থাকবে, কিন্তু ইলেকট্রন যখন ঘুরছে তখন তার একটা ইনওয়ার্ড একটা সেন্ট্রিপিটাল ফোর্স বা ইনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্স একটা থাকবে। আবার ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশনে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা করে ফোর্স থাকবে, লরেন্স ফোর্স, যেটা কিনা ইনওয়ার্ড। এই লরেন্স ফোর্স আর ইম্পিরিয়াল অ্যাট্রাকটিভ ফোর্স যদি অ্যাড হয়, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে একটা সাবট্রাক্ট হবে। এই যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, এবার দেখ অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে ইনওয়ার্ড ফোর্স ইয়েলো কালারে দেয়া রয়েছে এবং আউটওয়ার্ড ফোর্স একটা তোকে আমি দেখাচ্ছি রেড কালারে, কিন্তু আউটওয়ার্ড ফোর্সটা ইনওয়ার্ড ফোর্সের চাইতে কম, যার ফলে কি হয় না একটা আর একটাকে কাউন্টার ব্যালেন্স করেও কিছুটা কমে যায়, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কিছুটা কমে গেল। তো ভেলোসিটি অফ ইলেকট্রন ডিক্রিজ করে গেল এবং কমে গেল, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কিন্তু কি হয়ে যাবে না কমে যাবে। কার জন্য? অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রনের জন্য। কিন্তু ক্লকওয়াইজ যখন ওই ইলেকট্রন ঘুরবে একটা ইলেকট্রন, তখন কি হবে না এই যে ইয়েলো কালারে যে লাইনটা দেওয়া রয়েছে ওই একই ডাইরেকশনে কিন্তু ওই ক্লকওয়াইজ ঘোরার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটাও কাজ করবে, একই ডাইরেকশনে, দুটো আলাদা ডাইরেকশনে কাজ করবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি বাইরের দিকে কাজ করে তাহলে ক্লকওয়াইজ ভিতরের দিকে কাজ করবে, জাস্ট রিলেটিভ ব্যাপার। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ তো ব্যাপার না, রিলেটিভ ব্যাপার। তো তাহলে এখানে কি হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি হয়ে যাবে বেড়ে যাবে, ইনক্রিজ করে যাবে, দুটো অ্যাড হয়ে যাচ্ছে, ইনক্রিজ করে গেল। ফলে নর্মালি তাদের ম্যাগনেটিক প্রপার্টি না থাকলেও তারা কিন্তু যদি তুমি বাইরে থেকে এক্সটার্নাল ফিল্ড রাখো
দেখ, অরবিটাল ইলেকট্রন এক্সপিরিয়েন্স এ মেকানিক্যাল ফোর্স কল লরেন্স ফোর্স। ওই ইলেকট্রন গুলো কিন্তু একটা ফোর্স ওর উপরে পড়ে, তাকেই বলে লরেন্স ফোর্স। এবং যার জন্য কিনা এরা ইলেকট্রিসিটি কি বলে ডায়াম্যাগনেটিক মলিকিউল গুলো তারা ম্যাগনেটিক প্রপার্টি শো করতে পারে। এবার প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিকে তো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, অলরেডি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তো আনপেয়ার্ড ইলেকট্রন, তার জন্য তো আনপেয়ার্ড ইলেকট্রনের জন্য তো ডাইপোল এরকম থাকবেই। তো যত অ্যাটম আছে তার মধ্যে ডাইপোল রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট দিকে রয়েছে। তো নেট ডাইপোল মোমেন্টটা জিরো হয়ে যাচ্ছে। এবারে কি করতে হবে, আমি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ওখানে দিলাম, দেওয়ার পরে সবাইকে একটা পার্টিকুলার ডাইরেকশনে কি নিয়ে চলে এলো, বাকি এটাকে কি করছে না ট্রাইস টু অ্যালাইন করছে ওটাকে সোজা নিয়ে আসার জন্য। কিন্তু থার্মাল এনার্জি যদি তো ওখানে হিটেড থাকে, থার্মাল এনার্জি কি করতে চেষ্টা করবে, ওকে আবার সোজা করে দিতে চেষ্টা করবে, মানে যেরকম ছিল সেরকম করতে চেষ্টা করবে। প্যারাম্যাগনেটিক বিহেভিয়ারে দুটো জিনিসই কিন্তু থাকবে, তাহলে সবাইকে কিন্তু করতে পারবে না। দেখ, কিছু কিছু গোল্লা দেওয়া রয়েছে, কিছু কিছু দেওয়া রয়েছে, তাদেরকেই করতে পারছে। ভালো করে খেয়াল করে দেখ যে সবাইকে কিন্তু করতে পারছে না, সবাইকে কিন্তু করতে পারছে না, কিছু কিছুকে করতে পারছে। কারণ টেম্পারেচার আছে, যে পার্টিকুলার টেম্পারেচার, রুম টেম্পারেচার, তারা আবার কি করে, রুম টেম্পারেচার হচ্ছে অপোজিং ফোর্স, অপোজিং ফোর্স। রুম টেম্পারেচার কি করে না ওদেরকে ঘুরিয়ে আবার কি করে চেষ্টা করে, নেট ডাইপোল মোমেন্ট জিরো, নেট ডাইপোল মোমেন্ট এখন জিরো আছে। তাহলে এবার আমি ম্যাগনেটিক ফিল্ড দিলাম, ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে কি হয়ে গেল না ওদেরকে একটা ডাইরেকশনে নিয়ে চলে এলো, চেষ্টা করছে। কিন্তু থার্মাল এনার্জি, এবার থার্মাল এনার্জি কি করবে, ওকে উল্টো দিকে পাঠানোর চেষ্টা করবে আবার। তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিছু করতে পারা যাবে না, কিন্তু বাকি আদার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আবার হবে। তারপরে এর কিন্তু ম্যাগনেটিক প্রপার্টিটা কিন্তু প্যারাম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক প্রপার্টিটা কিন্তু অতটাও বেশি হবে না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের উপরে ডিপেন্ড করবে। দেখ, কয়েকটা সোজা করে দিয়েছে, বাকি সব উল্টো দিকে রয়েছে। তো এই বিষয়টা আমি বললাম ডিপেন্ডস অন টু মেজর ফ্যাক্টর মেটেরিয়াল। একটা হচ্ছে কিসের উপরে ডিপেন্ড করছে, একটা হচ্ছে টেম্পারেচারের উপরে, আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের উপরে। তুমি যে বাইরে থেকে যে ফিল্ডটা বাড়াচ্ছ সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর টেম্পারেচার। যদি ম্যাগনেটিক ফিল্ড বেশি হয় দেখ ইয়োলোটা বেড়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বেশি হলে কি হচ্ছে, ব্যাস পুরোটাই সব সোজা করে দিল, সব সোজা হয়ে গেছে। কিন্তু টেম্পারেচার যদি বেশি হয়ে যায়, টেম্পারেচার যদি বেড়ে যায়, খুব ইজি ব্যাপার। থার্মাল এনার্জি যদি বেড়ে যায়, থার্মাল এনার্জি বাড়লে কিন্তু একটা আর একটা সাথে, থার্মাল এনার্জি কমলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়বে, থার্মাল এনার্জি বাড়লে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কমে যাবে। উইথ রেসপেক্ট টু দ্যাট ম্যাগনেটাইজেশন ইনক্রিজ করে যাবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড বেশি আছে, ম্যাগনেটাইজেশন ইনক্রিজ করে গেছে। কিন্তু যত টেম্পারেচার তুই বাড়াচ্ছিস আস্তে আস্তে দেখ টেম্পারেচার বাড়ছে, দেখ ওদিকে কি হচ্ছে, মাথাগুলো ঘুরছে, দেখ ব্লু কালারে চলে আসছে, ইয়েলো থেকে ব্লু কালারে চলে আসছে, ইজি ব্যাপার। তো প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এবং টেম্পারেচার দুটো এফেক্টই কিন্তু প্যারালালি চলতে থাকে, এবং ইনস্টেড অফ এক্সটার্নাল অ্যাপ্রোপ্রিয়েট টু ইউজ টেম্পারেচারটাও কিন্তু এখানে ইউজ করতে হবে। ম্যাগনেটিক ইন্টেন্সিটি ব্যাপারটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কারণ টেম্পারেচার ফ্যাক্টরটাও রয়েছে। তাই প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ফ্যাক্টরটাও আমরা বলছি। এবং ম্যাগনেটিক ইন্টেন্সিটি এটা কি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি বাই কি মিউ, মিউ হচ্ছে কি না ওই ফ্লাক্স ডেনসিটি, কতগুলো লাইনস অফ ফোর্স যাচ্ছে, ফ্লাক্স ডেনসিটি। So intensity of the magnetization of the magnetic directly proportional to the applied magnetic intensity and inversely proportional to the absolute temperature. এটাও আমরা বলতে পারি টেম্পারেচার বাড়লে কি হবে, ম্যাগনেটিক ইন্টেন্সিটি যদি সেটা এম বলিস তাহলে সেটা কমে যাবে, কিন্তু এই ম্যাগনেটিক ইন্টেন্সিটি যদি বাড়ে তাহলে এটা বাড়লে কি হবে, এটা বাড়বে প্রপোর্শনাল। তো ছোটখাটো বিষয়, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু একবার জাস্ট করবি অটোমেটিক্যালি তুই বুঝে যাবি। তো এটাই হচ্ছে তোর মোটামুটি আমরা ম্যাগনেটিক প্রপার্টি, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক ইত্যাদি আমি তোকে বললাম। সাধারণভাবে প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে আরো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কি না এই টেম্পারেচারটা এমন একটা বাড়িয়ে দেয়া হয়
যখন কিনা তাকে আর কিন্তু ম্যাগনেটাইজ করা যায় না, তাকে বলে কি কুড়ি কনস্ট্যান্ট, 20 পয়েন্ট, মানে টেম্পারেচারটা বাড়িয়ে বাড়িয়ে মানে এমন করে দেওয়া হয় যে সেটা 20 টেম্পারেচার, 20 টেম্পারেচার মানে সিউ আর আই 20 টেম্পারেচার, এখানে করে 20 কনস্ট্যান্ট বলে, টেম্পারেচারটাকে 20 টেম্পারেচার বলে। তো এটা যদি করিস তাহলে ওকে আর কিন্তু তুই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়িয়েও কিন্তু তুই করতে পারবি না, তাকে ম্যাগনেটিক মেটেরিয়ালে কনভার্ট করতে পারবি। তো এবারে কি না ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা একটা টার্ম, how much a substance become magnetized when it is placed in an external magnetic field, বাইরের ম্যাগনেটিক ফিল্ডে দেওয়ার পরে কতটা সেটা ম্যাগনেটাইজড হয়েছে সেটা কি করে পাবো না ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনের সাথে কতটা ফোর্স, ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই সেটা রেশিও করলেই তুই পাবি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, m/h করলেই তুই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি রেশিও পাবি। জাস্ট ফর্মুলা পড়ে রাখা, এমন কিছু পড়ে না এখান থেকে পরীক্ষায়, আমি একটু বেশি বেশি করেই বলছি তোকে। আর কি না এটা আগেই রিলেশনশিপটা বলেছিলাম এইচএস এর ডাইরেক্ট প্রপোর্শনাল এর সাথে, তাহলে m/h ইজ প্রপোর্শনাল টু 1/t, তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ প্রপোর্শনাল টু 1/t, মানে সাসেপ্টিবিলিটি ইন্টেন্সিটি একই টাইপের ব্যাপার, একই টাইপের ব্যাপার, টার্মিনোলজি শুধু আলাদা যে কতটা ম্যাগনেটাইজ হয়েছে। তো সব ক্ষেত্রে টেম্পারেচারটা বাড়িয়ে দিলে ম্যাগনেটাইজেশনটা কিন্তু কমে যাবে। এটা কুড়ি লটা যেটা বলা আছে সেটা হচ্ছে এই সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি of a paramagnetic material is inversely proportional to the absolute temperature. This relationship is law, কুড়ি ল অফ ম্যাগনেটিজম, কি বলে কুড়ি ল। তো ম্যাগনেটিক মেটেরিয়াল তার সাথে এটা কিরকম ভাবে প্রপোর্শনাল তার কথা বলি। আমি তোকে অলরেডি বলেছি যে কথাটা, সেটা হচ্ছে না দেখ একটা বিষয় ভাবতে হবে, আফটার এ পার্টিকুলার পয়েন্ট ম্যাগনেটাইজেশন ডাজ নট ইনক্রিজ ইভেন আফটার ইনক্রিজ ইন ফিল্ড অর ডিক্রিজ ইন টেম্পারেচার, দিস ইজ কল্ড স্যাচুরেশন অফ ম্যাগনেটাইজেশন। তুমি সব অ্যালাইনমেন্ট এক হয়ে গেছে, তারপর টেম্পারেচার কমালে সাধারণত ম্যাগনেটাইজেশন বাড়বে, আবার ম্যাগনেটিক ইন্টেন্সিটি বাড়ালে তাহলেও বাড়বে, কিন্তু তোমার একটা পয়েন্ট ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে তারপরে তো আর কিছু করার নেই, স্যাচুরেশন হয়ে যাবে, ওখানে তো আর ম্যাক্সিমাম হয়ে গেছে, সেখানে আর তুমি এক্সট্রা কোনো রকম কোনো ইনক্রিজ করতে পারবে না। স্যাচুরেশন অলমোস্ট অল দ্য ডাইপোলস ইন দ্য মেটেরিয়াল অ্যালাইন্ড উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সবই অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তাহলে তাকে স্যাচুরেশন অফ ম্যাগনেটাইজেশন বলা হয়। তো স্যাচুরেশন অফ ম্যাগনেটাইজেশন আমরা বললাম। এবারে দেখ যে কুড়ি ল মানে কি টেম্পারেচার কমালে ওটা বাড়ে, তো কুড়ি ল স্যাচুরেশন হয়ে গেলে তো আর এই লটা অ্যাপ্লিকেবল হবে না, টেম্পারেচার কমালে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বাড়বে, এই ব্যাপারটা তখনই যখন ম্যাগনেটাইজেশন অফ মেটেরিয়াল ফার অ্যাওয়ে ফ্রম ইটস স্যাচুরেশন, স্যাচুরেশন যখন হয়নি, স্যাচুরেশন থেকে অনেক দূরে আছে, তখন টেম্পারেচার কমালে কি হবে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশনটা বাড়তে থাকে, আর কিছুই ব্যাপার নেই। তো প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল তার প্রপার্টি কি কি হতে পারে না, প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল এটা উইকলি অ্যাট্রাক্টেড হবে, কোনো ম্যাগনেট দিয়ে উইকলি অ্যাট্রাক্টেড হবে, কারণ প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালটা অত বেশি তার অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, কারণ কি না এটা সব নর্মালি তার সব পোলস গুলো একই দিকে থাকে, তুমি করে দিলে তারপরে আবার ওটাকে বের করে রাখলে আবার ও ঘুরে যাবে, কিছু কিছু থাকবে, সেই জন্য এর যে অ্যাট্রাকশন প্রপার্টি, একটা ম্যাগনেটিক নর্থ পোল আর সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে যে, এটা কিন্তু এর অ্যাট্রাকশনটা প্যারাম্যাগনেটিকের কি হবে এক্সটার্নাল ম্যাগনেটে কিন্তু উইকলি অ্যাট্রাক্টেড হবে, এর অ্যাট্রাকশনটা কিন্তু অত বেশি না। এখানে ওই একই প্যারাম্যাগনেটিক এর ক্ষেত্রে এরকম এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি শুধু টেম্পারেচারের সাথে ইয়ে রয়েছে, এবং এইটাই শুরু করলে হবে। এবারে চলে আসছে আমরা ফেরোম্যাগনেটিজম। ফেরোম্যাগনেটিজম কিছু কিছু মেটেরিয়াল আছে, আয়রন, কোবাল্ট, নিকেল, হ্যাঁ, এদের কি একটা আনপেয়ার ইলেকট্রন নেই, মোর নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন আছে। প্যারাম্যাগনেটিজম অ্যাটলিস্ট একটা আনপেয়ার ইলেকট্রন থাকলেই আমরা প্যারাম্যাগনেটিজম করতে পারছি, কিন্তু এদের অনেক বেশি আনপেয়ার ইলেকট্রন আছে। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল কিরকম, তাদেরকে বলে
না দেখ ফেরোম্যাগনেটিজম দেখ more number of unpaired electron. Due to this, the net dipole moment of an individual atom is more compared to the atoms in paramagnet. অনেক বেশি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো অ্যালাইনমেন্ট করার পরে বেশি, যেরকম আয়রনের 4 আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অ্যালাইনমেন্ট করার পরে একটাই অ্যাটম তার মধ্যে এরকম 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 পাবে। এটা প্যারাম্যাগনেট নর্মাল প্যারাম্যাগনেট এরকম পাচ্ছিল, সেটা এরকম চারটে পাবে, একটা অ্যাটমের মধ্যেই চারটে, তাহলে এটা অনেক বেশি হয়ে যাবে, তার রেজাল্টটা অনেক বেশি হয়ে যাবে। এরকম যত অ্যাটম আছে সব অ্যাড করে দিন, বেশি হয়ে যাবে। তো ফেরোম্যাগনেটিজমে কিন্তু তার প্রপার্টি কিন্তু অনেক বেশি হবে। এরকম চারখানা রয়েছে, নর্মালি এরকম ভাবে রয়েছে, ডান দিকের কোণে দেখতে পাচ্ছি সেখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট এইগুলোকে বলে ডোমেন, যেগুলো একই ডাইরেকশনে চলে আসছে, একই ডাইরেকশনে চলে আসছে, তার একটা নাম আছে ডোমেন, ম্যাগনেটিক ডোমেন বলে। ডোমেনগুলো যদি এক, তাই এরকম চারটে চারটে করে অনেকগুলো ডোমেন আমরা করলাম, চারটে চারটে করে অনেকগুলো ডোমেন। এবার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সে, বাইরে থেকে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই অ্যাবসেন্সে কি হবে, ডোমেনগুলো এরকম উল্টো পাল্টা হয়ে রয়েছে, ডোমেনগুলো এরকম হয়ে রয়েছে, কিছু করবে না, কিন্তু ক্যান্সেল করে যাবে, ক্যান্সেল করে যাচ্ছে। কিন্তু যেহেতু এক্সটার্নাল নেট ম্যাগনেটিক মোমেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিস, এবার দেওয়া হয়ে গেছে, দিয়ে কি করেছিস, আস্তে আস্তে ফিল্ড বাড়াচ্ছিস, দুদিকে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিস, বাড়াচ্ছিস, একটা হয়ে গেল, সব ওই ডাইরেকশনে হবে। আরো অন্যগুলো এখনো হচ্ছে না, চুপচাপ বসে রয়েছে, দেখছি যতক্ষণ সহ্য করা যায় সহ্য করছে, আরো বাড়াই, আরো বাড়াচ্ছি, আস্তে আস্তে বাধ্য হচ্ছে মাথা ওদিকে ঘোরাতে, ঘোরালো দুটো তিনটে চারটে, সবাই মিলে আর আমরা কেন থাকি, আর সহ্য করতে পারছি না, প্রচন্ড চাপে পড়ে গেছি, এরকম করে কি না, ব্যাস। ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স নরমালি তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে সে কিন্তু অনেক বেশি ম্যাগনেটিক প্রপার্টি শো করবে, প্যারাম্যাগনেটিকের চাইতে অনেক বেশি ম্যাগনেটিক প্রপার্টি শো করবে। এখানে ম্যাক্সিমাম স্যাচুরেশনে পৌঁছে গেছে, আর কিন্তু ইনক্রিজ করবে না, ইজি ব্যাপার। ফেরোম্যাগনেটিজমের কথা আমি তোকে বললাম, অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ওয়েভ, ডাইপোল মোমেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে থাকছে, কিন্তু যখন আমি বাড়িয়ে দিলাম তখন উইক থাকলেও কিন্তু ভালো হবে না, এটাকে স্ট্রং করে দিলে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ফেরোম্যাগনেটিজম দরকারি জিনিস, হ্যাঁ, আরো বেশি স্ট্রং করছি, এইটুকু সব চলে যাবে। তো আলটিমেটলি দেখ বিভিন্ন স্টেজে আমি দেখিয়েছি ছবি, যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে কিভাবে বেড়ে যাচ্ছে। তো ফেরোম্যাগনেটিজমে এটাও কিন্তু টেম্পারেচার দিয়ে ইনফ্লুয়েন্স হয়, টেম্পারেচার বাড়ালেও কিন্তু, টেম্পারেচার যদি তুমি বাড়িয়ে দাও, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ হিটেড ডিউ টু থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি সবসময় বুঝবি যে ডাইপোলের অপোজিং, ডাইপোলের যেদিকে মানে ম্যাগনেটিক প্রপার্টি ম্যাগনেটাইজেশনের অপোজিং সবসময় টেম্পারেচার, টেম্পারেচার দিলে ঘুরে যাবে, কারণ ইলেকট্রনের মুভমেন্টের জন্য ওর একই ডাইরেকশনে ওয়ার্ক থাকবে। কিন্তু যখন ম্যাগনেটিক ফিল্ড দিবি তখন সবসময় টেম্পারেচার এফেক্টটা থেমে যাবে, অনেক সময় টেম্পারেচার এফেক্টটা পড়ে যাবে, এই যে ডোমেন স্ট্রাকচার কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। 20 পয়েন্ট বলছিলাম যে একটা ম্যাক্সিমাম টেম্পারেচার এমন যে সেটা এরকম হয়ে যাবে, পুরো স্ট্রাকচারটা ডিস্ট্রয় হয়ে যাবে, সেটা আর কিন্তু থাকবে না, তার খুবই কম প্রপার্টি থাকবে, প্যারাম্যাগনেটিকের মতো হয়ে যাবে, তার অল্প অল্প ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, বেশিরভাগই ক্যান্সেল করে দেবে, সমান সমান প্রপার্টি থাকবে। এটা বলে 20 পয়েন্ট আছে। ফেরোম্যাগনেটিজম 20 পয়েন্ট কাকে বলে সেটা তুই পড়। 20 পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বিকামস প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। ফেরোম্যাগনেটিকটা যখন প্যারাম্যাগনেটিক হয়ে যাবে, সেই যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে বলে কি 20 পয়েন্ট। তো এই সমস্ত কথাবার্তা গুলো আমি তোকে বললাম। ফেরোম্যাগনেটিজমের পরে আর কিছু নেই, আমরা নিউমেরিক্যালসটা পরের দিনকার করাবো, নিউমেরিক্যালস কিছু করাবো, কোশ্চেন অ্যান্সার করাবো, আর নোটসটা দেবো, এগুলো আমরা নেক্সট ক্লাসে, তারপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাবো। কিন্তু নতুন চ্যাপ্টারে যখন যাবো তার মধ্যে তোরা এটা প্রিপেয়ার করতে থাকি, নিউমেরিক্যালস আমি পড়িয়ে দেবো এখানে, প্রিপেয়ার যখন হয়ে যাবে তখন তুই দেখবি যে আমরা একটা পরীক্ষা এরকম ভাবে 12-এর সব চ্যাপ্টারগুলো আমরা নোটস দিয়ে দেবো, হ্যাঁ, লিখছি হয়ে এসছে, তো এটা অ্যাড করে দেবো, অ্যাড করে দিয়ে একটা পুরো পড়ার মতো করে নোটস প্লাস কোশ্চেন অ্যান্সার আমি করাবো, পরে নেক্সট ডেতে আমরা করাবো। ঠিক আছে, আজকে এরকম থাকলো, দেবুবা লিভ করছি, হ্যাঁ।
ওকে, ওকে স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। কোথায় রেকর্ডিং হচ্ছিল আমি তোকে দেখাচ্ছি, এইখানে।